নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি আজকে পড়ে শোনাবো আমাদের বাঙালিদের মনের কোণে জায়গা করে থাকা একজন বিশিষ্ট লেখক, আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প, বলতে গেলে প্রথম গল্প উপেক্ষিতা। আসুন শুরু করি উপেক্ষিতা গল্প। পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলার ২ কি ৩ সালের কথা। নতুন কলেজ থেকে বার হয়েছি। এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারে নিয়ে গেলুম হুগলি জেলার একটি পাড়াগাঁয়ে। গ্রামটির অবস্থা একসময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুবই শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলি পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বোধহয় ১ ক্রোশেরও ওপর। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমি ও গ্রামে থাকতুম না। গ্রাম থেকে প্রায় ১ মাইল দূরে যে গ্রামের রেল স্টেশন মাস্টারের একটি ছেলেকে পড়ানোর ভার নিয়ে সেই রেলের পিডব্লিউডির একটা পরিত্যক্ত বাংলোয় থাকতুম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তাল আর বাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় ১ ক্রোশ। একদিন বর্ষাকাল, বেলা ১০টা বাজে প্রায়। স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্রই যাওয়ার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তায় নেমে গিয়েছি, সেইটি দিয়েই যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গেছিল। আকাশে মেঘ আচ্ছন্ন ছিল। গাছের ডাল থেকে টুপটুপ করে বৃষ্টির জল পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা। সেই রাস্তা বেয়ে যাচ্ছি। সেই সময় কে একটি স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লাল পাড় শাড়ি। বয়স ২৪-২৫ হবে। পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরেই যাচ্ছিলেন জল আনবার জন্য। আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে চলে গেলুম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু আমি তখন ইউনিভার্সিটির সদ্যপ্রসূত গ্র্যাজুয়েট। বয়স সবে ২০, অবিবাহিত। সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা, মঞ্জুলিকা, বসন্তী, উজ্জয়িনী বাসিনী, অগুরবাস, মোহিত কেশা, তরুণী অভিসারিকার দল, তারা আর তাদের সঙ্গে ইংরেজি কাব্যের কত অলথিয়া, কত জেনেভিভ, তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমর বাহুবল্লী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটি সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণীর রূপ, তার বালা অনন্ত পরা অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য, আর সকলের ওপর তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটি মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেললে। আমার মনের ভেতর এক প্রকারের নতুন অনুভূতি, আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল। বিকেলবেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইলুম। তাল বাগানের মাথার ওপর সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর, পরে আবার কালো হয়ে উঠতে লাগলো। আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হচ্ছিল যেন একটা আদিম যুগের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারপাশে
একটা গাঢ় রহস্যে ভরা অজ্ঞাত মহাদেশ, যার অন্ধকারময় বিশাল অরণ্যানীর মধ্যে প্রাচীন যুগের লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে। দিন কেটে রাত হয়। বাসায় এসে স্কেচ পড়তে শুরু করতাম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি, মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গিয়েছে। অনেক রাত্রে উঠে দেখলুম বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার। তারপরের দিনও পাড়ার ভেতর দিয়ে গেলুম, সেদিন কিন্তু তাকে দেখলুম না। আসবার সময় সেখান দিয়েই এলুম, কাউকে দেখলুম না। পরদিন ছিল রবিবার, সোমবার দিন আবার সেই পথ দিয়ে গেলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি দিয়ে উঠে আসছেন। আমায় দেখে ঘোমটা টেনে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেলুম। রাস্তার বাঁকের কাছে গিয়েই ইচ্ছাকোরটাকে দমন করতে না পেরে একবার পেছন ফিরে তাকালাম। দেখলাম তিনি ঘাটের উপর ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকেই চেয়ে রয়েছেন। আমি চাইতেই আবার ঘোমটা টেনে নিলেন। ওপরের পথটা ছেড়ে দিলুম। এবারে পুকুরের পথ দিয়ে সোজা যাই। দু একদিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম। আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গেই লক্ষ্য করলেন। এইভাবে 15-20 দিন কেটে গেল। কোনো দিন তাকে দেখতে পাই, কোনো দিন পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিত হয়ে উঠেছেন। আজকাল ততটা ত্রস্তভাবে ঘোমটা টানেন না। আমারও কি হলো, তার প্রতি একটা মধুশ্রী, তার যে দেহের একটা শান্ত কমনীয়তা আমার দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন যখন আশ্বিন মাসের প্রথম শরৎ পড়ে গিয়েছে, নীল আকাশের সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে, চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশের কচু বন, ভাট শেওড়া, কচু লতার ঝোপ থেকে একটু কটু গন্ধ উঠেছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপরের ঝোপের মাথায় কিচকিচ করছিল। পুকুরের জলের নীল ফুলের দলগুলো রৌদ্র তাপে মুড়েছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 5-4 দিন তাকে দেখিনি। হঠাৎ কি মনে হলো, একটা বড় দুঃসাহসের কাজ করে ফেললুম। তার কাছে গিয়ে বললুম, দেখুন, কিছু মনে করবেন না আপনি, আমি এখানকার স্কুলে কাজ করি। রোজই এ পথ দিয়ে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছা করে আপনি আমার বোন হন। আমি আপনাকে বৌদি বলবো। আমি আপনার ছোট ভাই, কেমন তো? তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন জোড়োসড়ো হয়ে উঠেছিলেন। দ্বিতীয় অংশটায় তার সেই চমকানো ভাবটা একটু দূর হলো। ঘরা কাকে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি যুক্ত করে প্রণাম করে বললুম, বৌদি, আমার এই ইচ্ছা আপনাকে পূর্ণ করতেই হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটা অর্ধেক খুলে একটু স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। সুশ্রী মুখ, যে আমি কখনো দেখিনি তা নয়, তবু মনে হলো তার ডাগর কালো চোখ দুটো শান্ত ভাব, আর তার ঠোঁটের নিচে একটা বিশেষ ভাঁজ। এই দুটো মিলিয়ে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনেই চুপ রইলুম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দে সারা গা কেমন শিউরে উঠল। বললুম, কলকাতার কাছে, 24 পরগনা জেলায়, এখানে স্টেশনে থাকি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নাম বললুম। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললুম, এখন বাড়িতে শুধু মা আর দুটো ছোট ছোট ভাই আছে।
বাবা 2 বছর মারা গেছেন। তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন, তোমার কোনো বোন নেই? আমি বললুম, না, আমার 2জন বড় বোন ছিলেন, তারা অনেক দিন মারা গিয়েছেন। বড়দি যখন মারা যান তখন আমি খুব ছোট। মেজদি আজ 5-6 বছর হলো মারা গিয়েছে। আমি এই মেজদিকেই জানতুম। তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি আমার চেয়েও 6 বছরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এলো। জিজ্ঞাসা করলেন, তোমার মেজদি থাকলে এখন তার বয়স কত হতো? বললুম, এই 26 বছর। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি আমায়? তিনি শান্ত হাসি মুখে চুপ করে রইলেন। আমি বললুম, বৌদি, আমি জানতুম আমি পাবই। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি পাওয়া যায়। আমি তো একজন বোন অনায়াসেই পেয়ে যাব। আচ্ছা, এখন আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রবিবার বাদে আমি দুবেলাই এ পথ দিয়ে যাব। আমার মাঠের ধারে তালবাগানটার পাখিগুলো রোজই সকাল বিকাল ডাকে। একটা কি পাখি তার সুর খাদ থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলুম পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতকগুলো স্নিগ্ধ ছায়া শীতল পাখির গানে ভরা অপরাহ্নের সমষ্টি। আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্ধিত অযত্ন সম্ভূত তাল নারকেল গাছের বন দিয়ে তৈরি, যাদের ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্রশীর্ষ অপরাহ্নের অবসন্ন রৌদ্রে চিকচিক করছে। তার পরদিন বৌদির সঙ্গে দেখা হলো ছুটির পর বিকেলবেলা। বৌদি যেন চাপা হাসির সুরে জিজ্ঞাসা করলেন, এই যে বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হচ্ছিল? আমি উত্তর দিলাম, বেশ বৌদি, আমি ওবেলা তো ঠিক সময়ে গেলুম, আপনি ছিলেন না, এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে না? আর বৌদি, ঘাটে ওবেলা আর সব মেয়েরাও তো ছিলেন। বৌদি হেসে বললেন, তাই তো, ভাইটির আমার ওবেলা তো বড় বিপদ হয়ে গিয়েছিল তাহলে। আমার একটু লজ্জা হলো, ভালো করে জবাব দিতে না পেরে বললুম, না তা নয় বৌদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্যে দিয়ে পথ পাচ্ছে কেউ কিছু মনে করে। বৌদির চোখে তখন কৌতুকের দৃষ্টি যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলুম বিমল, তুমি ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে আমায় ঠিকই দেখতে পেতে। আমি জিজ্ঞাসা করলাম, বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদি উত্তর দিলেন, খোলাপোতা চেনো? সেই খোলাপোতায়। আমি ইতস্তত করছি দেখে আমায় আরেকটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলাপোতার রাস। বৌদির হাসি ভরা দৃষ্টি যেন একটি গর্ব মিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম আমি এই প্রথম শুনলুম, অথচ বৌদির বাপের বাড়ি, সেখানে এমন একটা রাস হয়। এই বিশ্ববিশ্রুত খোলাপোতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয়, এই ভয়ে বললুম, ও সেই খোলাপোতায়, ওটা কোন জেলায়? বৌদির কাছ থেকে সাহায্য পাওয়ার প্রত্যাশায় করছিলুম, কিন্তু দেখলুম তিনিও সে বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হলো। এ সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আর আমার মন সরল না। বললুম, আচ্ছা বৌদি, আসি তাহলে। বৌদিদি তাড়াতাড়ি ঘোড়ার মুখ থেকে কলার পাতা মোড়া কি একটা বার করলেন, সেইটা আমার হাতে দিয়ে বললেন, কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কত কলার বড়া আছে, বাসায় গিয়ে খেও।
4-5 দিন জ্বর ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি। বৌদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতেই জিজ্ঞাসা করলেন, এ কি বিমল, এমন মুখ শুকনো কেন? বললুম, জ্বর হয়েছিল বৌদিদি। বৌদিদি উদ্বেগের সুরে বললেন, ও তাই তুমি 4-5 দিন দিকে আসনি বটে। আমি ভাবলাম বোধ হয় কিসের ছুটি আছে। আহা, তাই তো, বড্ড রোগা হয়ে গিয়েছ যে বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলুম। হেসে বললুম, যে দেশ আপনাদের বৌদি, একবার অতিথি হলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলবে। বৌদিদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, ওখানে তোমায় রেঁধে দেয় কে? আমি বললুম, কে আর রাঁধবে, আমি নিজেই। বৌদিদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলাম, কি বৌদিদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। একরকম ভাবে কি করে বিদেশে কাটাবে বলো? লক্ষ্মীটি, ছুটির পর মাকে অবশ্যই নিয়ে এসো। এই গায়ের ভেতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে। না হলে অসুখ হলে কে একটু জল দেয়? আচ্ছা হ্যাঁ বিমল, আজ যে পথ্য করলে, কে রেঁধে দিলে? আমার হাসি পেল। বললুম, কে আবার রেঁধে দেবে বৌদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমন ভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তার সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটো পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদিদি যেন আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে কলার পাতায় মুড়া কি একটা আমার হাতে দিয়ে বলেন, শরীরটা একটু না হয় সারলে, রাত্রে গিয়ে রান্না সে পেরে উঠবে না তুমি বিমল। এই খাবার দিলেও রাত্রে খেও, বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন। আমি হাতে বেশ গরম গরম পেলুম। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খান কত রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনার মতন। তার পরদিন ছুটির পর আসবার সময় দেখি বৌদিদি খাওয়ার হাতে দাঁড়িয়ে রয়েছে। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও। আমি বললাম, কেন, তাহলে দুধ খানিকটা করে দেন বুঝি? সত্যি বলছি বৌদি, আপনি আমার জন্য অনর্থক এই কষ্ট করবেন না, তাহলে কিন্তু আমি আর এই রাস্তা দিয়ে আসছি না। বৌদিদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন। বললেন, ছি ভাই ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজদি হতাম, তাহলেও কি এ কথা আজ তুমি আমায় বলতে পারতে? আমার মাথার দিব্যি রইল, এ পথে রোজ যেতেই হবে তোমাকে। সেই দিন থেকে বৌদি রোজ রাত্রে খাবার দেওয়া শুরু করলেন। 7-8 দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি, কোনোদিন পরোটা দেখা দিতে লাগলো। তার যে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেবার স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতাম না। অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতুম যে আমার এই নিত্য খাওয়ার জোগাতে না জানি বৌদিকে কত অসুবিধাই না পোহাতে হচ্ছে। তারপরই আশ্বিন মাসের পুজোর ছুটি এসে বাঁধ সাধলো। আমি নিষ্কৃতি পেলুম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই কাটলো সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিনের রঙিন ধুমে আচ্ছন্ন থাকতো। ভোরবেলা উঠানে শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে হেমন্ত রাত্রির শিশিরে ভেজা ঘাসগুলো গা যেমন শিউরে আছে, ওই রকমই আমার গা শিউরে উঠত। তার উপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামানো হালকা মেঘের মতন একটা সীমাহীন হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগলো। ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখলুম না। বিকেলে যখন ফিরি তখন শীতের হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারের এক জায়গায় খানিকটা মাটি কারা যেন বর্ষাকালে তুলে নিয়েছে। সেখানে এখন কচু বন, কালকাসুন্দা, ধুতুরা, কুচকাটা, ঝুমকো
লতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট ছোট ঝোপ তৈরি করেছে। শীতল হেমন্তের অপরাহ্নের ছায়া সবুজ ঝোপটির ওপর নেমে এসেছে। এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠছে, এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটির। সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামল শাড়ির একটা আঁচল প্রান্তের অংশ। তার পরদিন তাকে দেখলুম। তিনি আমায় লক্ষ্য করেননি। আপন মনে ঘাটের চাটালে উঠে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি, বৌদিদি। উনি কেমন যেন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজ কি স্কুল খুললো? কিরকম আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহ ঝরা শান্ত চোখ দুটি। বৌদিদি আমার মনের ছুটি আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরের স্থানটি তার চেয়েও অনেক ওপরে। আমি সমস্ত ছুটিটাই তাকে নিয়ে ভেবেছি। নানান মূর্তিতে, নানান অবস্থায় তাকে কল্পনা করেছি, নানান গুণ আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের অনেক ভাঙা গড়া করেছি। আমার মনের মন্দিরে আমার শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্য চন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম, তিনি পুজোর ছুটির আগের সেই বৌদিদি নন। তিনি আমার সেই নির্মলা প্রীত হৃদয়ে পুণ্যময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতির বাষ্পে বৌদিদির রক্ত মাংসের দেহটা একটা আড়াল সৃষ্টি করেছিল। আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি, এমনি রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি কি আমার কথা মনে ছিল? মনে এলেও বাইরে আর বলতে পারলুম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আছে? আমার নিত্য সুশ্রুতি প্রাপ্তির মধ্যে আমার সঙ্গিনী ছিল বৌদি। শুধু একটু হেসে চুপ করে রইলুম। বৌদির জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন? আমি উত্তর দিলাম, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন। তাকে আপনার কথা বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললেন, তিনি কি বললেন? আমি বললুম শুনে মার দুই চোখে জলে ভরে এলো। বললেন, একবার দেখবি তাকে বিমল? আমার তাকে খুব দেখতে ইচ্ছে করছে রে। আমার নলিনীর শোক বোধ হয়ে তাকে দেখলে অনেকটা নিবারণ হয়। বৌদিদিও দেখলুম দু চোখ তার ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলো না কেন? আমি বললুম, সে এখন হয় না বৌদি। বৌদি একটু ক্ষুব্ধ হলেন। বললেন, বিমল, জানো তো সেবার কিরকম কষ্টটা পেয়েছো? এই বিদেশ বিভুঁই মাকে আনলে এই মিথ্যা কষ্ট তো আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলুম, বৌদি, আমি তো আর ভাবিনি আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছেন সে দেশ আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদিদির চোখ লজ্জায় ঘনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতেই পারলেন না। বললেন, হ্যাঁ, আমি সবই করছি। আমার কিছু করবার জো আছে? কত পরাধীন আমরা, তা তো জানোই ভাই। ওসব নয়, তুমি এই মাসেই মাকে আনো। আমি কথাটা কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলুম। তার পরদিন ছুটির পর বৌদির সঙ্গে দেখা। অন্যরা কথাবার্তার পর আসবার সময় তিনি কলা পাতায় মোড়া আবার কি একটা বার করলেন। তার হাতে কলা পাতা দেখলেই আমার এখন ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদি? আবার সেই? বৌদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো স্বাদ নেই বিমল? ভাই ফোঁটাটা অমনি অমনি গেল, কিছুই করতে পারলুম না। কলায় পাতা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এতে কিছু মিষ্টি আছে, মিষ্টি মুখ করো, আর এইটে নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করেই বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলাম, এ কি বৌদি? না না, এই কিছুতেই হবে না। খাবার আমি নিচ্ছি ঠিক আছে, কিন্তু টাকা আমি নিতে পারবো না। আমার কথাটা স্বর হয়তো একটু তীব্রই হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন।
তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেল না। কেমন যেন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পর তার টানা কালো চোখ দুটো ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যা স্রোতের মতন জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের একটা খোঁচা বিঁধল। এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জার ব্যথা শূলবিদ্ধ করলুম, সে ব্যথা প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েই বিঁধল। আমি তাড়াতাড়ি দুই হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার দুইটিই নিলুম। বললুম, ভাই বলে এ অপরাধ আমার মাফ করুন, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদির চোখের জল তখনও থামেনি। দুই চোখ জলে ভরা সেই তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতন দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলার পাতার মধ্যে কতকগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপলি সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদির বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগলো। মাসখানেক কেটে গেল, প্রায় বৌদিদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতন হয়ে উঠেছিলাম। সেই রকমই পরস্পরকে ভাবতুম। একদিন আসছি, ফানিন শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদি জিজ্ঞাসা করলেন, এ কি, বোতাম কোথায় গেল? আমি বললুম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানি নে, কাজেই এই অবস্থা। তারপর দিন দেখলুম তিনি সুঁচ সুতো বোতাম সমেতই এসেছেন। আমি বললুম, বৌদিদি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে কি মনে করবে? আপনি বরং ঠুসটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন। বৌদিদি হেসে বললেন, তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি, নাও সরে এসো এদিকে। বাধ্য হয়ে সরেই গেল। তিনি বেশ নিশ্চিন্তভাবে বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলুম তার চেয়ে আমারই বেশি হলো। ভাবলুম, বৌদির তো কোনো কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তাহলে তার সমস্ত কষ্টটাই ওনাকেই ভুগতে হবে। এদিকে বৌদিদি জিজ্ঞাসা করলেন আমায়, বিমল, গোকুল পিঠে খেয়েছো? আমার মা খুব ভালো গোকুল পিঠে করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম, সে কিরকম জিনিস বৌদিদি? আর রক্ষা নেই। পরদিনই বিকেলবেলা বৌদিদি কলার পাতায় মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানে আমার সামনেই খাও, ঘড়ার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললুম, সর্বনাশ বৌদি, এতগুলো পিঠে খেতে খেতে ও পথে আমায় যেতে হবে, সে আর নয়, আমি বাড়ি গিয়েই খাবো। বৌদি ছাড়বার পাত্রী নয়, বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। দেখলুম পিঠে খুব ভালো হয়নি, আমার মায়ের নিপুণ হাতের তৈরি পিঠের মতন নয়, বোধহয় নতুন করতে শিখেছেন, ধারগুলো পুড়ে গিয়েছে, স্বাদও খুব ভালো নয়। বললুম, বা বৌদি, খুব সুন্দর তো, এ কথায় তৈরি করতে শিখলে তুমি? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর তখন হাসি ধরে না, হাসি মুখে বললেন, আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, তার কাছেই শিখেছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। এই যে বলেছি আমার ভালো লেগেছে, আর রক্ষে নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করার জন্য। আমার এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়া গায়ে খাঁচার পাখির মধ্যে আবদ্ধ থেকে ক্রমেই আমার অসহ্য হয়ে লাগছিল। চলেও যেতাম একদিন। এখানকার একমাত্র বন্ধন হয়ে উঠেছিল বৌদিদি। তারই আগ্রহে সেবা যত্নে যে অশান্ত ইচ্ছেটা কিছুদিন চাপা ছিল, এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাঁচের কাজ শেখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই, তবে শীঘ্রই যেন মোরাদাবাদে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না। ইউরোপ আমেরিকা,
সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতন ছোট ছোট দ্বীপ, ওই তো সিসিলি, নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড়, সমস্ত রাজপথে জনতার দ্রুত পদচারণ, লাডগেট সার্কাস, টটেনহাম কোর্ট রোড, বার্চ উইলো, পপলার, মেপল গাছের সে কত শ্যামল পত্র সম্ভার। আমার কল্পনা ছাপিয়ে যেতে লাগলো। আমার কল্পলোকে সঙ্গিনী, কনক কোষিনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনি। পরদিন সকালে পত্র লিখলুম, আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেই দিনই নোটিশ দিলুম 15 দিন পরে কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। উপরের পত্রটা দিয়ে কয়েকদিন গেলুম। 10-12 দিন পরে নিচের পত্রটা দিয়ে যেতে যেতে একদিন বৌদির সঙ্গে দেখা। বৌদি একটু অভিমান প্রকাশ করলেন, বিমল বড় গুণের ভাই তো, আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচলো কি মরলো তা খোঁজ করলে না। আমি বললাম, বৌদি করলে সেটাই অস্বাভাবিক হতো। বোনেরাই ভাইয়ের জন্য কেঁদে মরে, ভাইদের দায়ে পড়েছে বোনদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনেদের এই অবস্থা। বৌদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতন এমন মিষ্ট নির্মল যে শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতে জ্যোৎস্নার মতন উপভোগ করারই জিনিস, এটা বর্ণনা করার নয়। বললেন, তা জানি, নাও আর গুমর করতে হবে না। যে গুণ তোমার আছে তা কি আমার ভেতরে নেই বুঝি? কিন্তু বুঝে আর কি করব, আমার উপায় নেই। হ্যাঁ তা সত্যি। মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিকে কিচ্ছু বলিনি। সে কথা বললে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এ আমি বুঝতে পেরেছিলাম। একবার ভাবলুম সেই তো জানাতেই হবে, একদিন বলেই ফেলি। কিন্তু অমন সরলা হাসি মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাঁধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। তোমাদের স্নেহ পাত্রদের বিদ্যায় বাজনা যে বেজে উঠেছে, এ সম্বন্ধে তুমি এত অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলুম, বৌদি একটা কথা বলি, আপনি আমায় এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্র পাত্রী দেখেনও না? আপনি কে বৌদি যে আমার জন্য এত করলেন? বৌদিদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য জিনিস ছিল, মুখ গম্ভীর হলে প্রায়ই চোখে জল আসবে, জল কেটে গেলে তা আবার হাসি ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ এই 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তার নামও ছিল বিমল। থাকলে সেও হয়তো তোমারই মতো হতো একদিন, আর তোমারই মতন দেখতে। তুমি যেদিন প্রথম এই রাস্তা দিয়ে যাও, তোমার দেখেই আমার মনের মধ্যে সমুদ্র উথাল হয়ে উঠল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে, রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই এক ভাই ছিল আমার। তুলসী তলায় রোজ সন্ধেবেলা কত প্রণাম করি, বলি, ঠাকুর, এক বিমলকে তো তুমি পায়ে টেনে নিয়েছো, আর এক বিমলকে যে দিলে তার তুমি মঙ্গল করো ঠাকুর, কি কিন্তু আমার কাছেই রেখো। চোখের জলে বৌদির গলা আড়ষ্ট হয়ে এলো। আমি কিছু বললুম না, বলবো কি? একটু পরে বৌদি নিজেই একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটো ছলছল করছে, টানা টানা ভুরু যেন আরো নেমে এসেছে, চিবুকের ভাঁজটা আরো পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমাকারক সরু বাঁশের চেজাঞ্চি দিয়ে কেটে তৈরি করেছে তার রূপ। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায়
আঁকুর ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলি থলে থলে সাদা ফুলে ভরে রয়েছে। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে এমনই তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলুম না। খানিক পরে বৌদি বললেন, সেই জন্যই বলছি ভাই, মাকে আনো। আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা এখানে থাকে না, খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে আসো, ওখানেই থাকো। সে তাকে পত্র লিখলেই তারা রাজি হবেন। আমি তো বাড়ি আছি পাশে, বাড়ি তো এমনিই পড়ে আছে। তোমার বোন পরাধীন, কিছু করার ক্ষমতা নেই তার। তোমার সঙ্গেই এসব দেখাশোনা, এসব লুকিয়ে, বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যাও, দেখেই আমি শান্তি পাই ভাই। মাকে এ মাসেই আনো। কেমন করে তা হবে? একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? বৌদি বললেন, কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও কম হয়, তা বুঝেও আমার সুখ। আর বেশ দু ভাই বোনে এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, আর কি চাই আমার বলো? আমি বললুম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন তো বৌদি? বৌদি বললেন, শোনো কথা। কি কথার ভঙ্গি ভাইটি আমার! আমার কাছে তোমার আবার অপরাধ কিসের শুনি? আমি জোর করে বললুম, না বৌদি, ধরুন যদি করি তাহলে? বৌদি আবার হেসে বললেন, না না, তাহলেও না। ছোট ভাইটির কি কোনো কিছুতেই অপরাধ আছে? আমি তো বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললেন, ঠিক বৌদি, ঠিক বলেছেন আপনি। বৌদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই, অমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলুম। বললুম, কিছু না বৌদি, এমনি বলছি। বৌদি বললেন, তবুও ভালো, ভাইটি আমার এমন ছেলে মানুষই। হ্যাঁ, ভালো কথা বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেব এখন। তার পরদিন আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন। গিয়ে শুনলুম আমার জায়গায় নতুন লোক নেওয়া হয়ে গিয়েছে। স্কুলের সকলের কাছে বিদায় নিয়ে চলে এলুম, শুধু একবার শেষ দেখা করবার জন্য। তার পরদিন পুকুরের ঘাটে ঠিক সময় গেলুম। তার দেখা পেলে কি বলবো তা ঠিক করে সেখানে যাইনি। সত্য কথা সব খুলে বলতে বোধ হয় পারতুম সেদিন, কিন্তু দেখাই হলো না। সব দিন তো দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকালে গেলাম, আর পরদিন সকালেও গেলাম, কিন্তু তার দেখা পেলাম না। সেদিন চলে আসার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হওয়ার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেই দিনই বিকালে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতন সেই গ্রামকে আমি পরিত্যাগ করলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় যেন ঘু ঘু ডাকছিল। সেসব আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম কি মধুর। কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, কত নবঝোপের নতুন ফুল, কত জুঁই ফুলের মতন শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত মধুর স্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাচের কারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিল জার্মানিতে কাচের কাজ শিখতে। তারপর কলয়ে গেলুম কাটা বালোয়ারি কাচের কারখানায় কাজ শেখার জন্য। কলয়ে অনেক দিন রইলুম। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হলো। তিনি ইলিয়ান বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, শিকাগো ইন্টারওয়ার্স কাগজে তিনি ফ্রান্স দেশস্থ সংবাদদাতা। কলয়ে তার সব সময় না থাকলেও তিনি প্রায় ওখানে আসতেন। তারই পরামর্শে তার সঙ্গে আবার আমেরিকায় গেলাম। তার সাহায্যে 2-3টা বড় বড় কাচের কারখানায় কাজ দেখবার সুযোগ পেলাম। পিটসবার্গে, কর্নেগিস, ওখানে প্রায় 6 মাস রইলুম। নতুন ধরনের ব্ল্যাক স্টোনের কাজ ভালো করে বোঝার জন্য মিডল ওয়েস্টের একটা কাচের কারখানায়
প্রভাত দেখি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তারও বাড়ি 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বল জাপান থেকে আমেরিকায় গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তারই মুখে শুনলাম সেলার্টেল নামে একটা নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান দিয়ে আসবো স্থির করেছিলাম, কাজে আসবার সময় সেলার্টেল গেলাম। তারপর জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটিকেই নিয়ে গেলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না। বোম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন। সেই থেকে বোম্বে অঞ্চলেরই অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যাইনি, প্রায় 16-17 বছর তো হলো। বাংলাদেশের জল, মাটি, গাছপালার জন্য মনটা তৃষিত আছে। তাই আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথা ভাবছিলুম। বাজাবাই টাওয়ারের মাথার উপর এখন একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেসাজেরি মরিতিমের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। এখানা এক্ষুনি ছেড়ে যাবে। বাঁ ধারে খুব দূরে এলিফ্যান্টের নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটি বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে এলো আমার কাছে। 25 বছর পূর্বের এমনই এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লী গ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠছে আর্দ্র বসনা তরুণী এক পল্লীবধূ। মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতন তার জলসিক্ত পাদুখানির রেখা আঁকা। আধার সন্ধ্যার পথের ধারের বেণীকুঞ্জে লক্ষ্মী প্যাঁচা ডাকছে। তার স্নেহ ভরা পবিত্র মুখখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ততায় ভরা। আম কাঁঠালের বনের মাথায় তখনকার নীল আকাশে দু একখানা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির অপর সস্নেহে কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চের ধারে স্নেহস্পদের মঙ্গল প্রার্থনা। সে কোনো প্রণাম নিরতা মাতৃমূর্তি করুণা মাখা অশ্রু ছলছল করছে। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লীবধূ, তুমি আজও কি আছো? এই সুদীর্ঘ 25 বছর পরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই আবার জল আনতে যাও? আজ যে কত কালের কথা। তারপর জীবন আবার আমায় কত কি দেখালো, আবার কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়লো। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোনো ঘরের ঘর, মিটি মিটি মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য স্নেহ মাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প উপেক্ষিতা। আমার গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।